দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে নানা খবরে আপনি কি আশঙ্কার মধ্যে রয়েছেন? এই কদিন আগেই বন্ধ হয়ে গেল মহারাষ্ট্রের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক। এর হাজার হাজার গ্রাহক এখন সর্বস্ব খুইয়ে কার্যত রাস্তায়। এরপরে সামনে এলো ইন্ডাসইন্ড ব্যাংকের কারচুপির ঘটনা। একটু খেয়াল করে দেখবেন, মধ্যবিত্তের নিজস্ব গণ্ডির মধ্যে যখনই কোনো আলাপ আলোচনা বা আড্ডা চলে, সেখানে একটি বিষয় উঠে আসবেই। তা হলো সঞ্চয়ের জায়গায় একটা আশঙ্কা, একটা অবিশ্বাসের পরিবেশ নিয়ে, তা ব্যাংকেরই হোক বা শেয়ার বাজারের। আমরা নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি, এই অনিশ্চিত অবস্থা নিয়ে সবার মধ্যেই একটা টেনশন কাজ করে। বিশেষ করে অবসরপ্রাপ্তদের মর্নিং ওয়াক থেকে সন্ধ্যের আড্ডা, সব জায়গায় আলোচনায় উঠে আসে মধ্যবিত্তদের সঞ্চয়ের এই সংকটের কথা। এক তো জিনিসপত্রের এত অগ্নিমূল্যের ফলে লোকের সঞ্চয় করার টাকাটাই কমে গেছে। তারপর ইন্ডাসইন্ড ব্যাংকের মতো বড় ব্যাংকের হিসাব নিকাশে আচমকা ধরা পড়েছে কয়েক বছরের মিথ্যের বেলুন। সেই বেলুন চুপসে যেতেই তৈরি হয়েছে এক অদ্ভুত অনিশ্চয়তা এবং অবিশ্বাস। আর এর মধ্যেই সোমবার সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, গত 10 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তাদের হিসাবের খাতা থেকে 16,35,000 কোটি টাকা মুছে ফেলেছে। মানে এই টাকা কর্পোরেটের মালিকেরা ঋণ নিয়ে আর ফেরত দেননি। আজকের এই এপিসোডে খুব সরল ভাষায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে লাইক দেওয়ার মতো একটা ছোট্ট কাজ করতে ভুলবেন না, কারণ আপনি এটা করলে ইউটিউব এই ভিডিওটিকে আরো বেশি বেশি করে দর্শকের কাছে তুলে ধরবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কোনো দেশের মানুষের মধ্যে যদি সঞ্চয়ের প্রবণতা কমে যায়, তাহলে কি তাকে ভালো লক্ষণ বলা যায়? তখন খুঁজতে বসতে হয় সঞ্চয়ের প্রবণতা কমে যাওয়ার কারণটা কি। সঞ্চয়ের সঙ্গে ভবিষ্যতের নিরাপত্তার একটা ভাবনা যুক্ত থাকে। তাহলে কি ধরে নিতে হবে ভবিষ্যতের নিরাপত্তার ভাবনা নিয়ে এখন আর এদেশের মানুষ তেমন ভাবছে না? নাকি সঞ্চয়ের প্রবণতা কমে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে কারণ একটাই, আর সেটা হলো মানুষের আয়ের পরিমাণ অনেকটাই কমে যাওয়া। এতটাই কমে যাওয়া যে জরুরি প্রয়োজনের জিনিসের বাইরে ভারতের কোটি কোটি মানুষের হাতে আর কিছু কেনার ক্ষমতাই নেই। তাই কেনাকাটা কমছে, আর সঞ্চয়ের জায়গাটি তাই একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও তো অনেক বিষয় রয়েছে, যেমন ধরুন অবসরপ্রাপ্ত মানুষ। তারা তো সারা জীবন কাজ করে যে সামান্য সঞ্চয় করেছেন তা ঠিকঠাক থাকছে কিনা তার নিশ্চয়তা চান। কারণ একের পর এক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সঞ্চয়ের জায়গাগুলো কিরকম অনিশ্চিত, কিরকম বিপদের মধ্যে পড়ছে। মধ্যবিত্তের সঞ্চয় যদি সংকটের মধ্যে পড়ে, তাহলে তো ভয়ঙ্কর বিপদ। অর্থনৈতিক ক্ষেত্র বলতে সাধারণত ব্যাংক, পোস্ট অফিস, শেয়ার বাজার এগুলোকেই ধরা যেতে পারে। কিন্তু সঞ্চয়ের মূল জায়গা যে ব্যাংক, সেটা আমরা সবাই জানি। আর সেই জায়গাটা নড়ে গেলে বা সেখানে অবিশ্বাসের জায়গা তৈরি হলে তো আমজনতার ভয়ঙ্কর বিপদ। মনে করুন 2016 সালের নভেম্বরে আচমকা ঘোষণা করা হয়েছিল নোটবন্দির কথা। পরে আমরা জেনেছিলাম আরবিআই এর গভর্নর পর্যন্ত বিষয়টি সম্পর্কে তেমন কিছুই জানতেন না। তিনি নাকি টিভি দেখে এই বিষয়টি জেনেছিলেন। পরে জানা গেল অর্থমন্ত্রী অরুণ জেটলিও এই ব্যাপারটা জানতেন না। এই একটি তথ্যই বলে দিচ্ছে মোদী সরকারের কাজকর্মের ধারা একটা ফ্যাসিস্ট চালে চলে। এক নায়কের কাছে তার নিজস্ব রাজনৈতিক প্রোপাগান্ডা ছাড়া আর সবই গৌণ। দেশে নোটবন্দি হতে চলেছে, মানে বড় টাকার নোট বাতিল হতে চলেছে, অথচ আরবিআই তার বিন্দু বিসর্গও জানে না। এর মধ্যে রাজনৈতিক চমক থাকতে পারে, কিন্তু কোনো বিচক্ষণতা ছিল না, বরং বলা যায় রাজনৈতিক স্বেচ্ছাচারিতা ছিল। তবে তখন তো মাত্র 2 বছর হলো নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন। এখন যেমন অন্ধভক্তরাই শুধু তার কথা বেদবাক্য বলে মনে করেন, অন্যরা নয়, তখন কিন্তু এতটা অবিশ্বাস ছিল না। তখনও আচ্ছে দিনের স্বপ্নটা
অনেকেই বিশ্বাস করতেন। প্রধানমন্ত্রী মোদী নোটবন্দি ঘোষণার সময় দেশের অর্থনৈতিক অবস্থা শুধরে দেওয়ার জন্য মাত্র 50টি দিন সময় চেয়েছিলেন। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। 30 दिसंबर तक मुझे मौका दीजिए मेरे भाइयों बहनों। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे, मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार हूं। গত 10 বছরে অর্থাৎ প্রায় 3000 দিন পার হয়ে গেলেও নরেন্দ্র মোদী এই বিষয়ে তার কথা রাখতে পেরেছেন কি? এ নিয়ে তিনি বা তার ভক্তরা আর উচ্চবাচ্যও করেন। গদি মিডিয়া এ নিয়ে তাকে কোনো প্রশ্নও করেনি। অর্থনৈতিক ক্ষেত্রে অবিশ্বাসের পরিবেশ তৈরির শুরুটা সেই সময় থেকেই। এরপর দ্বিতীয় অর্থনৈতিক ধাক্কাটি আসে অপরিকল্পিতভাবে জিএসটি বসানোর সময়। বিরাট ঢাকঢোল পিটিয়ে মাঝরাতে সংসদের অধিবেশন ডেকে প্রায় স্বাধীনতা ঘোষণা করার মতো করে এই কাজটি করা হয়। মানুষকে বোঝানো হয় এই জিএসটি সব সমস্যার সমাধান করে দেবে। আর এর ফল কি হয়েছে তা তো আমরা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি। শিশুর জন্ম থেকে শ্মশান, গোরস্থান সর্বত্র জিএসটিতে পাগলের মতো অবস্থা আমজনতার। আর এরপরেই আসে কর্পোরেটের বিরাট ঋণ মকুব এবং কর ছাড়। সোমবারেই আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দাঁড়িয়ে জানিয়েছেন, গত 10 বছরে মানে নরেন্দ্র মোদীর সময় দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তাদের হিসেবের খাতা থেকে 16,35,000 কোটি টাকার অনাদায়ী ঋণ মুছে ফেলেছে, মানে রাইট অফ করেছে। এই টাকা পাওয়ার আশা কতটা ক্ষীণ তা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টাকাটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কোন কোন কর্পোরেটকে দিল আর কার চাপে দিল? আর তা ফেরত পাওয়ার আশা এমনই ক্ষীণ হয়ে গেল, মানে তা হিসেব থেকে মুছে ফেলার মতো জায়গায় চলে গেল কেন? এই টাকা তো আপনারই টাকা। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ টুইট করেছেন, মোদী সরকার বড় বড় আমির শেঠদের এই টাকা মাফ করে দিয়েছে। আর দেশের প্রতিটি কৃষক পরিবার এখন গড়ে 74,000 টাকার ঋণগ্রস্ত রয়েছে। আর এই ঋণের দায় কৃষকেরা নিজেদের শেষ করে দিতে চলেছে। উদাহরণ টেনে সুপ্রিয়া লিখেছেন, মহারাষ্ট্রের কৈলাস অর্জুন নাগরেকে সরকার 2020 সালে যুবা কিষাণ সম্মান দিয়েছিল। সম্প্রতি ঋণের দায় তিনি নিজেকে শেষ করেছেন। কর্পোরেটের সঙ্গে যে শাসক দলের গভীর সম্পর্ক আর নেক্সাস তা প্রকাশ্যে চলে আসে 2020 লকডাউনের সময়। গোটা বিশ্বের অর্থনীতি যখন পেছন দিকে দৌড়াচ্ছে, ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে, তখন রকেটের গতিতে উত্থান হয় গৌতম আদানির সংস্থা। মুকেশ আম্বানির সংস্থাও ফুলে ফেঁপে ওঠে। আর কয়েকটি কর্পোরেটও প্রচুর সম্পদের মালিক হয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডের মতো একটি অসাংবিধানিক তোলাবাজি সামনে আসতে সব দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করে। কয়েক বছরের পুরনো ইতিহাস ছোট করে বলে নিতে হলো, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে বিপর্যয়ের বীজ। লকডাউনের সময় পৃথিবীর বিভিন্ন দেশের মতো ভারতের শেয়ার বাজারেও তুমুল পতন হয়েছিল, তবে সেটা স্বাভাবিকই ছিল। এরপর অস্বাভাবিক যা ঘটতে থাকে তা হলো ভারতের শেয়ার বাজারে আদানির রকেটের গতিতে উত্থান, সঙ্গে আরো কয়েকটি কর্পোরেট সংস্থার অস্বাভাবিক লাভ। এখানে একটা তথ্য দিয়ে রাখি, মনমোহন সিং জমানায় এদেশের কর্পোরেট ঘরানা হাতে গুনতি ছিল 120 থেকে 125টি। তাদের 50 থেকে 75% লাভের একটা স্বাভাবিক হিসাবও ছিল। নোটবন্দি, জিএসটি, এরপর লকডাউনের পর নরেন্দ্র মোদীর এই তৃতীয় টার্মে ভারতের কর্পোরেট ঘরানা উল্লেখযোগ্যভাবে কমে 15 থেকে 20-র মধ্যে হয়েছে। আর তাদের লাভ বেড়েছে 150 থেকে 300% পর্যন্ত। আর এর মধ্যে এই লাভের শতাংশের চ্যাম্পিয়ন কিন্তু গৌতম আদানির সংস্থা। ভারতের শেয়ার বাজারে পয়েন্টের দৌড়ের সঙ্গে সঙ্গে আর একটা বিষয় পাশাপাশি চলতে থাকে। বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞ এই বিষয়ে মানুষকে সতর্ক করেছিলেন। একদিকে শেয়ার বাজারের পয়েন্টের দৌড়, অন্যদিকে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় ধীরে ধীরে সঞ্চয়ের উপর
সুদ কমিয়ে দেওয়া। কয়েক বছর ধরেই অত্যন্ত হিসেব করে এই বিষয়টি চলছিল, আর তাতে মারা পড়ছিলেন অবসরপ্রাপ্ত মধ্যবিত্তরা। কিন্তু এর মধ্যেও ওয়ার্নিং হিসেবে এসেছিল হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট। কিন্তু মোদী সরকার এই রিপোর্টকে কোনো গুরুত্বই দিল না, বরং আইটি সেলের মাধ্যমে প্রচার করা হলো এটা একটা বিদেশি চক্রান্ত। সেবির কর্তারাও নিজেদের স্বার্থে এই বিষয়টা ধামাচাপা দিয়ে দিলেন। সবাই সব বুঝলেন ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে অবিশ্বাসের যে পরিবেশ তৈরি হয়েছে এটাই সম্ভবত তার প্রথম নিদর্শন। আর যে ইন্ডাসইন্ড ব্যাংকের বিরুদ্ধে অবিশ্বাসের অভিযোগ উঠছে তার ধরনটা হুবহু গৌতম আদানির শেয়ার বাজারের লুকোচুরির মতোই। গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা শেয়ার বাজারে নিজেদের মার্কেট ক্যাপ ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে। আর ইন্ডাসইন্ড ব্যাংকের আভ্যন্তরীণ অডিট মানে ইন্টারনাল অডিট এতদিন পরে জানাচ্ছে গত 7-8 বছর ধরেই তাদের যে গ্রোথ রিপোর্ট দেখানো হচ্ছিল তা মিথ্যে। অনেক তথ্যই গত 7-8 বছর ধরে চেপে যাওয়া হয়েছিল। ভাবুন কার উপরে আর বিশ্বাস রাখবো আমরা? গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগের দায় যেমন সেবি এড়িয়ে যেতে পারে না, ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে একইভাবে আরবিআই কি দায় এড়িয়ে যেতে পারে না। কারণ তাদেরই কাজ ছিল আমাদের সঞ্চয়ের স্বার্থ সুরক্ষিত রাখা। একটু আগে বলেছিলাম কয়েক বছর ধরে ভারতের ব্যাংকে সঞ্চয়ের উপর সুদ কমিয়ে দেওয়া হচ্ছিল, অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল শেয়ার বাজারের নিফটি এবং সেন্সেক্সের পয়েন্ট। এর সঙ্গে যোগ করুন সরকারের তরফে স্বয়ং নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি শেয়ার বাজারে লগ্নির কথা বলা। তারা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে এবং সংসদে দাঁড়িয়ে শেয়ার বাজারে লগ্নি করতে বলছিলেন। 4 जून जैसा आपने कहा, जिस दिन चुनाव का नतीजा आएगा आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो उनके प्रोग्रामिंग के जो प्रोग्रामिंग वाले सारे उनके थक जाएंगे। तो 6 जून के पहले आप बाय कर लेना, 4 जून के पहले वो शूट अप करेगा। ব্যাংকের সঞ্চয়ে সুদ কমে যাওয়ার ফলে মানুষ তখন বিভ্রান্ত, ওদিকে শেয়ার বাজারের প্রলোভন, সঙ্গে বেকারত্ব, অগ্নিমূল্য ইত্যাদি ভুলিয়ে দেওয়ার জন্য চূড়ান্ত রাজনৈতিক প্রোপাগান্ডা, মণিপুরের অশান্তি, উত্তরপ্রদেশের বুলডোজার রাজ, নানা রকম কাণ্ড কারখানা। আপনার বিভ্রান্তি নিয়ে ভাবার কোনো সময় নেই সরকারের। আর এই সময় দেখলাম শেয়ার বাজার সম্পর্কে বিন্দুমাত্র না জেনে বহু মানুষ ওর কাছ থেকে লাভের গল্প শুনে লগ্নি করতে শুরু করলেন। সরকারি হিসাব বলছে এই সময় লাখ লাখ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা শুরু হয়ে যায়। ডিম্যাট অ্যাকাউন্ট মানে শেয়ার বাজারের লগ্নির প্রথম ধাপ। কিন্তু গত 6 মাস ধরে শেয়ার বাজারে শুরু হয় টানা পতন। প্রথম দিকে লগ্নিকারীরা এ বিষয়ে ততটা সতর্ক ছিলেন না, ভাবছিলেন এটাই স্বাভাবিক। এর রাজনৈতিক কারণ অবশ্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের শেয়ার বাজারের হয়ে কথা বলা। এমনকি সংসদে দাঁড়িয়েও তারা শেয়ার বাজারে লগ্নির কথা বলে চলেছিল। গৌতম আদানির সংস্থা শেয়ার বাজারের যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছিল এবার তা বাড়তে শুরু করল। ব্যাংকে কম সুদ পাওয়ায় যারা না জেনে শেয়ার বাজারে লগ্নি করেছিলেন তাদের সঞ্চয়ের একটা বড় টাকা রীতিমতো লোকসানে চলে গেল। গত 6 মাস ধরে লাগাতার শেয়ার বাজারের পতনে শোনা যাচ্ছে 90 লক্ষ কোটি টাকার উপর লোকসান হয়েছে লগ্নিকারীদের। আর এর মধ্যে বহু মধ্যবিত্ত মানুষও আছে। এরপরও মরার উপর খাড়ার ঘা মারা যেন বাকি ছিল। ঠিক 1 মাস আগে মহারাষ্ট্রের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক হঠাৎই একদিন ঘোষণা করলো যে 6 মাস সেখানে কোনো লেনদেন করা যাবে না। মহারাষ্ট্র এবং আরো 2-3টে রাজ্যে এই ব্যাংকের যত শাখা ছিল সেখানে প্রায় কয়েক লক্ষ গ্রাহক রাতারাতি রাস্তায় এসে দাঁড়ালেন। এরপরে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার একদিনে যখন 27% নেমে যায় তখন টনক নড়ে প্রত্যেকের। ব্যাংকের আভ্যন্তরীণ অডিটে ধরা পড়ে প্রায় 2200 কোটি টাকার গরমিল। এই গরমিলের মধ্যে সবচেয়ে ভয়ের যে তথ্যটি তা হলো এটা একদিন বা 1 সপ্তাহ বা 1 বছরের নয়। খোদ আরবিআই জানাচ্ছে গত 6-7 বছর ধরেই এই গরমিল দেখানো হচ্ছে। প্রথমে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম তাতেই আবার ফিরে আসি। তা হলো ভারতের সঞ্চয়ের প্রবণতা ক্রমশ কমে যাচ্ছে। তার কারণ গত কয়েক বছরে মাথা পিছু আয়
ভীষণ রকম কমে গেছে। একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে দেখা গেছে 100 কোটি ভারতীয়র রোজকার প্রয়োজনীয় কেনাকাটার পরে সঞ্চয় করার মতো অর্থই হাতে থাকে না। এ তো গেল সঞ্চয়ের অভাবের কথা, কিন্তু যে মধ্যবিত্ত শ্রেণী সারা জীবন খেটে সঞ্চয় করে ফেলেছেন তাদের অবস্থা এখন শাঁখের করাতের মতো। বহু কষ্টের অর্জিত সঞ্চয় ঠিক কোন জায়গায় রাখলে তা নিরাপদে থাকবে সেটাই এখন তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। কয়েক বছর আগে এভাবেই রসাতলে গেছে ইয়েস ব্যাংক। এর সঙ্গে যুক্ত করুন সরকারের তরফে বিভিন্ন সময় নানা কুযুক্তি দিয়ে ব্যাংকের বেসরকারীকরণের চেষ্টা। লকডাউনের সময় অত্যন্ত কৌশলে ব্যাংকের সংযুক্তিকরণ ঘটানো, আর তার আগে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গিয়েছিলেন বিজয় মালিয়া, মেহুল চোকসিরা। তাহলে হাতে রইল কি? রাম মন্দির হয়ে গেছে, কুম্ভ মেলাও পার, এখন প্রাচীন মসজিদের নিচে মন্দিরের শিবলিঙ্গ খোঁজার পালা চলছে। প্রয়োজন পড়লেই গদি মিডিয়া সেই পালা গান উঁচুতারে তুলবে। এখন চলছে ঔরঙ্গজেব পর্ব। ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি যে আসলে জুমলা তা জানার পরেও অন্ধভক্তরা কিন্তু আবার গিয়ে ভোট দেবে। কিন্তু নিজের কষ্টের সঞ্চিত অর্থ যদি সরকারের নানা রকম ভুল নীতির জন্য লোকসানে চলে যায়, তারপরেও কি অন্ধভক্তদের ভক্তি বজায় থাকা সম্ভব? নাকি এরা নন, নির্বাচন কমিশনের ওই ভুতুড়ে ভোটাররাই অক্সিজেন যোগাচ্ছে সরকারকে, আর তাতেই নিশ্চিন্ত রয়েছে মোদী সরকার? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। এছাড়াও আমার সব ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 29 টাকা খরচ করে চ্যানেল মেম্বারশিপও নিতে পারেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।